শুরুতেই আমরা একটা ঘন জঙ্গল দেখতে পাই। সেই জঙ্গলের মাঝ দিয়ে এক বয়স্ক লোক এবং তার ছেলে যাচ্ছিল। ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করে, এখানকার পশুদের যখন ক্ষুধা লাগে তখন তারা কি করে? তখন তার বাবা বলে, জঙ্গলে একটা পশু অন্য পশুর ক্ষুধা মেটায়। ছোট পশুদের বড় পশুরা খায়, যেমন বাঘ ছাগলকে খেয়ে তার ক্ষুধা মেটায়। তখন ছেলেটা বলে, তাহলে সৃষ্টিকর্তা এই ক্ষুধা কেন বানিয়েছেন বাবা? তখন তার বাবা বলে, এই ক্ষুধার জন্যই সবকিছু। ক্ষুধার জন্যই মানুষ অনেক কিছু অর্জন করে, আবার এই ক্ষুধার জন্যই অনেক কিছু হারায়। যখন এক জীবের ক্ষুধা লাগে তখন অন্য জীবের আয়ু কমে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই, ইন্ডিয়ার হায়দ্রাবাদ শহরে একের পর এক মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। তাদের কে কিডন্যাপ করছে, কোথায় নিয়ে যাচ্ছে, এর কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের সিএম এর কাছে জবাব চাইছিল, কারণ মেয়েদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। তাই তারা এর দ্রুত সমাধান চাইছিল। এই ঘটনা নিয়ে সেখানকার প্রশাসনও অনেক চিন্তিত ছিল। তারা আসলে বুঝতেই পারছিল না এই ঘটনাগুলোর পিছনে কাদের হাত আছে। রাতে একটি মেয়ে গাড়ি করে তার বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ তার গাড়ির চাকা কিছু একটা লেগে পাঞ্চার হয়ে যায়। কি হলো এটা দেখতে মেয়েটি গাড়ি থেকে নামে। এদিকে আমরা দেখতে পাই একটা পেঁচা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল এই মেয়েটিকে দেখে তার পৈশাচিক ক্ষুধা জেগে উঠেছে। এরপর হঠাৎ করে কেউ তার উপর হামলা করে। পরদিন প্রেস কনফারেন্স ডাকা হয়। সেখানে সাংবাদিকরা সিএমকে নানা ধরনের প্রশ্ন করছিল। তারা বলছিল, এখন পর্যন্ত 16 জন মেয়ে গায়েব হয়েছে, কিন্তু একটাও কেস সলভ করা হয়নি। তখন সিএম বলে, আমাদের সরকার মহিলাদের অনেক সম্মান করে, আর আমি যদি ওদের ওপর হওয়া অন্যায় থামাতে না পারি তাহলে আমি নিজে রাজনীতি ছেড়ে দেব। এ কথা বলতে বলতেই তার কাছে খবর আসে আরেকটি মেয়ে মিসিং। এটা দেখে সে তাড়াতাড়ি প্রেস কনফারেন্স বন্ধ করে সেখান থেকে চলে যায়। এদিকে গত রাতে যে মেয়ে মিসিং হয়েছে, সিএম তার বাবা মাকে বলে, আমি আপনার মেয়ের কিছু হতে দেব না, ওকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। শুধু দয়া করে এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না, কারণ এ খবর বাইরে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে অতীতের কিছু কথা মনে পড়ে যাওয়ায় অনেক ঘাবড়ে গিয়েছিল। কিন্তু কি এমন কথা যেটা মনে পড়াতে সে এমন ঘাবড়ে গেল, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আসলে এই মেয়েটির নাম হলো আধ্যা, এবং সে হলো একজন পুলিশের স্পেশাল অফিসার। তাকে কেরালা থেকে এখানে আনা হয়েছে এই কিডন্যাপিং এর কেস সলভ করার জন্য। আর এই হলো ইন্সপেক্টর অভয়। ঘটনাক্রমে আমরা বুঝতে পারি অভয় এবং আধ্যা একে অপরকে অনেক আগে থেকেই চেনে। শুধু চেনেই না, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে সেটা ভেঙে গিয়েছিল। আর এখন তারা একসাথে কেস সলভ করবে। আধ্যা অভয়ের কাছে কেসের প্রোগ্রেস সম্পর্কে জানতে চায়। তখন অভয় বলে, কিডন্যাপ হওয়ার আগে ওই মেয়ে একটি পার্টিতে ছিল এবং সেখানে তার বয়ফ্রেন্ড নেশার ঘোরে তার সাথে খারাপ ব্যবহার করছিল এবং তার পিছুও নিয়েছিল। এ ব্যাপারে আমি ইনকোয়ারি করেছিলাম, কিন্তু সেটা পুরো হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুনে আধ্যা বলে, ওর বয়ফ্রেন্ড অপরাধী নয়, আমি খোঁজ নিয়েছি। ও ওই পার্টি শেষে আরেকটি পার্টি অ্যাটেন্ড করেছিল। এর আগের 16 জন মেয়েকে যে কিডন্যাপ করেছে আসল অপরাধী সেই। এরপর মেয়েদের টর্চার করার কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়। এদিকে পুলিশও তাদের কাজ শুরু করে দিয়েছে। তাদের একজন টিমমেট শ্রীনিবাস রেড্ডি যায় মদের দোকানে মদ কিনতে। তখন অভয় তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? তখন সে মিথ্যা বলে যে আমার ছেলের শরীর খারাপ, তাই ওষুধ কিনতে এসেছি। তখন তার ফোন লোকেশন দেখে অভয় তাকে বলে, কিন্তু তোমার ফোনের লোকেশন তো সেটা বলছে না। এটা শুনে সে বলে, তাহলে কি আমি মিথ্যা বলছি? তখন অভয় বলে, টেকনোলজি কখনো মিথ্যা বলে না, তাই আবল তাবল বকা বন্ধ করো এবং তাড়াতাড়ি চলে আসো। এদিকে কেসের কোনো প্রোগ্রেস হচ্ছে না দেখে আধ্যা অনেক চিন্তিত ছিল, কিন্তু অভয়ের এই ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। এসব দেখে আধ্যা তার ওপর অনেক রেগে যায়। এতে অভয়ের অনেক মন খারাপ হয় এবং তার আধ্যার সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে পড়তে থাকে। আধ্যা এদিকে এই কেস নিয়ে ভাবছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তখনই অভয়ের বলা কথাটা তার মাথায় আসে।
এবং মিসিং হওয়া সব মেয়েদের ফোনের ডিটেলস বের করতে থাকে। তারা দেখে 4 মাস আগে মিসিং হওয়া মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট 1 সপ্তাহ আগে অ্যাক্টিভ হয়েছিল। যেখান থেকে অ্যাক্টিভ হয়েছিল তার লোকেশন বের করে সেখানে গিয়ে দেখে ওটা একটা মোবাইলের দোকান, যেখানে সেকেন্ড হ্যান্ড আইফোনও পাওয়া যেত। সেখান থেকে ওই মেয়েটির ফোন উদ্ধার করা হয়। দোকানের মালিক বলে একজন লোক তার কাছে মোবাইলটা বিক্রি করেছিল, যার কোনো ডিটেলসই সঠিক না। তবে ওই লোক একটা নাম্বারে সব থেকে বেশি কল করেছে, আর সেটা হলো কার্তিক হসপিটালের নাম্বার। তখন আধিয়া বলে এই কেসের সাথে কার্তিক হসপিটালের অবশ্যই কোনো কানেকশন আছে। এরপর তারা ওই হসপিটালে তাদের একটা কানেক্টর সেট করে দিয়ে আসে, যাতে তারা তাদের সব ডিটেলস দেখতে পারে। এখান থেকে তারা জানতে পারে ওই হসপিটালে অনেক দিন যাবৎ গোপনে অবৈধভাবে মানুষের অর্গান বিক্রি করছে। এটা জানার পরেও তারা সরাসরি কোনো অ্যাকশন নিতে পারে না, কারণ তাদের ক্ষমতা এত দূর পর্যন্ত ছিল যে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলতো না। কেস শুরু হওয়ার আগেই তারা সেটা বন্ধ করে দিত। তাই তার আগে প্রমাণ সংগ্রহ করতে চাইছিল। এদিকে হসপিটালের মালিক তার সাপ্লায়ারকে ফোন করে নতুন অর্গানের জন্য। এদিকে অভয় এবং আথিয়া তাদের কথোপকথন শুনছিল। এরপর তারা ওই সাপ্লায়ারের নাম্বারের ডিটেলস বের করে এবং তারা জানতে পারে ওই সাপ্লায়ারের নাম বোয়া। 10 বছর বয়সে সে কেরালা থেকে এখানে এসেছে। ও শুধুমাত্র মেয়েদেরকে কিডন্যাপ করে এবং তার কাছে রেখে খুবই ভয়ঙ্করভাবে তাদের টর্চার করে। বর্তমানে সে এখন কালাভান্ডাতে থাকে। ওখান থেকে ওকে ধরা অসম্ভব, কারণ ওখানকার মানুষ অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেয় না, আর যদি কারো ওপর সন্দেহ হয় তাহলে তাকে মেরে ফেলে। 15 বছর আগে একজন পুলিশ ওখানে গিয়েছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানকার 15-20 বছরের বাচ্চারা তাকে নৃশংসভাবে হত্যা করে। এটা শুনে তো সবাই চমকে যায়, আর কেউ সেখানে যেতে রাজি হচ্ছিল না। তখন অভয় বলে সে সেখানে যাবে। তখন একটি বাচ্চাকে তার সাথে দেওয়া হয়, যে ওখানকার সমস্ত জায়গা চেনে। ওই বাচ্চাটাই মূলত অভয়কে সাপ্লায়ারের ঠিকানায় নিয়ে যাবে, কারণ অন্য কেউ ওর ঠিকানা জানতো না। ওই এলাকার বাইরে কিছু লোক তাদের ব্যাগ চেক করে এবং পরিচয় জিজ্ঞাসা করে। তখন ওই ছেলেটি অভয়কে ডাক্তারের পরিচয় দিয়ে ভেতরে নিয়ে যায় এবং বোয়ার বিল্ডিং দেখিয়ে দেয়। ভেতরে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলছিল, কিন্তু তাদের বল হারিয়ে যাওয়ায় তারা আর খেলতে পারছিল না। তখন অভয় তাদেরকে একটি নতুন বল দেয় এবং বলে, আমি তোমাদের নতুন বল দিচ্ছি, কিন্তু আমাকে ব্যাটিং করতে দিতে হবে। তখন বাচ্চারা রাজি হয়ে যায় এবং অভয় ইচ্ছা করে বল বোয়ার বিল্ডিংয়ে ঢুকিয়ে দেয়। আসলে ওই বলের ভেতর ক্যামেরা লাগানো ছিল, আর বলটা গড়াতে গড়াতে সেই ঘরে যায় যেখানে মেয়েদের আটকে রাখা হয়েছিল। এসব দেখে সবাই কনফার্ম হয়ে যায় যে যতগুলো মেয়ে মিসিং হয়েছে সবাইকে বোয়াই কিডন্যাপ করেছে, এবং এটা তারা অভয়কেও জানায়। তখন বল আনার জন্য সুলতানকে পাঠানো হয়। এখানে আমরা জানতে পারি যে অভয়কে এখানে নিয়ে এসেছে ওই বাচ্চাটার নাম সুলতান। সুলতান বল নিয়ে আসবে ঠিক ওই সময় অভয়ও সেখানে চলে আসে এবং তাদের সাথে প্রচন্ড ফাইট শুরু হয়। এদিকে ওপর থেকে একটা বাচ্চা সুলতান আর অভয়ের মাথায় মদের বোতল ছুঁড়ে মারে। এতে সুলতানের মাথা থেকে প্রচন্ড রক্ত পড়তে থাকে। তখন অভয় ওকে নিয়ে সেখান থেকে দৌড়ে বের হয়ে আসে এবং সুলতানকে গেটের বাইরে বের করে দিয়ে সে আবার ভেতরে যায় এবং তাদের সাথে প্রচন্ড মারপিট হয়। এদিকে আথিয়া তার সিনিয়রের কাছে হেল্প চায় এবং তাদের ডিপার্টমেন্ট হেড সিএম কে ব্যাপার জানায় এবং অভয়কে সাহায্য করার জন্য পুলিশ ফোর্স সেখানে পাঠায়। অবশেষে তারা বোয়া এবং তার গ্যাংকে ধরতে পারে। এই সংবাদ সিএম সাংবাদিকদের জানায়। তিনি জানায় সমস্ত মেয়েদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সুরক্ষিত তাদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে গণেশ হসপিটালের মালিক এসব খবর দেখছিল। তখন একজন পুলিশ অফিসার তাকে ফোন করে এবং জানায় তিনি যেন এই ব্যাপারে কোনো চিন্তা না করে, কারণ যে হসপিটালে বোয়াকে অ্যাডমিট করা হয়েছে সেটা পুরোটা তার কন্ট্রোলে আছে এবং সুযোগ মতো সে বোয়াকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করবে। আথিয়া, অভয় এবং তাদের টিমকে এই কাজের জন্য সাধুবাদ জানানো হয়, কারণ তারা একটা অনেক বড় কেস সলভ করেছে।
সবকিছু ঠিক হওয়ার পর আধ্যা অভয়কে তার বাড়িতে ড্রপ করতে আসে। অভয়ের বেডরুমে ঢুকে সে দেখে তাদের দুজনের সুন্দর মুহূর্তের ছবিগুলো অভয় অনেক সুন্দর করে তার দেয়ালে সাজিয়ে রেখেছে। এটা দেখে আধ্যা অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং অভয়কে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যায়। এরপর আমরা আবার সেই ভয়ঙ্কর প্যাঁচাকে দেখতে পাই এবং এটা থেকে বোঝা যায় আবারও ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে। এখানে আমরা মুভির শুরুর সেই ছেলে এবং তার বাবাকে দেখতে পাই। তারা রাস্তা দিয়ে হাঁটছিল। তারা রাস্তায় একটা প্রস্টিটিউট মেয়েকে দেখতে পায়। ছেলেটি তার কাছে গিয়ে বলে তার বাবার একটু খেয়াল রাখতে। এটা বলে সে পাশের দোকানে পাউরুটি কিনতে যায়। ওই বুড়ো লোকটি বারবার ওই মেয়েটির দিকে রহস্যজনকভাবে তাকাচ্ছিল। এদিকে ওই ছেলেটা আশেপাশে তাকিয়ে সুযোগ বুঝে সংকেত দিতেই সে সেই মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন সকালে আধ্যার ফোনে কল আসে এবং সে জানতে পারে আরেকটি মেয়ে মিসিং হয়েছে। এটা শুনে তো সে অবাক হয়ে যায়, কারণ গতকালই তারা সব অপরাধীদের ধরেছিল। তাকে আরও জানানো হয় যে তারা যে মেয়েদের উদ্ধার করেছে সেখানকার শুধু একটা মেয়ের মিসিং রিপোর্ট আছে, আর বাকি সব মেয়েরা আননোন। বাকি সব মেয়েদের কোনো মিসিং রিপোর্ট ছিল না। তার মানে হলো শেষ মেয়েটা কিডন্যাপ হওয়ার আগে যে 16 জন মেয়ে কিডন্যাপ হয়েছে সেই কিডন্যাপারকে তারা এখনো ধরতে পারেনি। এদিকে আমরা সেই মেয়েটির মৃতদেহ দেখতে পাই, যেটাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার রক্ত একটা অদ্ভুত দেখতে মুখোশের ওপর ছিটিয়ে কোনো রিচুয়াল করা হচ্ছে। এদিকে আধ্যা এবং অভয়ের ওপর ডিপার্টমেন্টের চাপ বাড়তে থাকে। এরই মধ্যে আধ্যা নতুন একটা ক্লু পায়। সে দেখে যতগুলো মেয়ে গায়েব হয়েছে প্রত্যেকজনের কাছে লাল রঙের কিছু না কিছু ছিল, হয় ড্রেস, নয়তো ব্যাগ, নয়তো গাড়ি। এই ক্লুয়ের উপর ভিত্তি করে তারা একটা প্ল্যান বানায়। কিন্তু তার আগে আধ্যা একজন চিকিৎসকের কাছে জানতে চান অপরাধী কেন শুধু লাল রঙকেই টার্গেট করছে। তখন ওই ডক্টর বলেন বিভিন্ন রং আমাদের মনে বিভিন্ন রকম প্রভাব ফেলে, যেমন সাদা শান্তির, কালো খারাপ, ঠিক তেমনি লাল আমাদের হিংস্রতা এবং ক্ষুধার অনুভূতি বাড়ায়। এক ধরনের রোগ যেটা হলে মানুষ শুধুমাত্র এক অথবা দুই ধরনের রং দেখতে পায়। এই রোগটা অনেক রেয়ার এবং এই রোগ এক একজনের ক্ষেত্রে এক একভাবে প্রকাশ পায়। অর্থাৎ কিডন্যাপারও এই রোগে আক্রান্ত এবং সে শুধু লাল রঙই দেখতে পায় এবং লাল রং দেখা মাত্র তার ব্রেইনে একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়, যার কারণে সে এত হিংস্রভাবে মেয়েদের শিকার বানাচ্ছে। এসব কিছু জানার পর প্ল্যান মতো তারা তাদের কিছু লেডি কনস্টেবলকে লাল রঙের ড্রেস পরিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় থাকতে বলে এবং তাদের আশেপাশেই পুলিশ ছদ্মবেশে নজর রাখতে থাকে, যাতে কিডন্যাপার লাল রঙে আকৃষ্ট হয়ে তাদের উপর হামলা করতে আসলেই তারা ওই কিডন্যাপারকে ধরে ফেলতে পারে। এরপর আমরা আবার ওই বাবা এবং ছেলেকে দেখতে পাই। ছেলেটি তার বাবাকে বলছে তার অনেক ক্ষুধা লেগেছে। তখন তার বাবা তাকে বলে ক্ষুধা কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু খাবার পেতে সময় লাগতে পারে, তাই যতক্ষণ পর্যন্ত না খাবার পাও ততক্ষণ ক্ষুধাকে বাড়তে দাও, আর খাবার পেলে সেটার ওপর ঝাঁপিয়ে পড়ো। এদিকে এরকম ভাবে 4 দিন হয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে ওই ছেলেটি আবার তার বাবাকে বলছে তার অনেক ক্ষুধা পেয়েছে। তখন তার বাবা তাকে বলে চলো আজ কিছু করছি। এটা বলে তারা সেখান থেকে হাঁটা শুরু করে, অর্থাৎ আজকে আবার কিছু খারাপ হতে চলেছে। এদিকে কোনো কিছু না হওয়াতে তারা সেদিনকার মতো অপারেশন বন্ধ করে বাসায় চলে যাচ্ছিল। হঠাৎ দিব্যাকে তার সহকর্মী বলে তার জ্যাকেট পেছন থেকে ছিঁড়ে গেছে, তাই সে তার জ্যাকেটটা উল্টো করে পরে নেয়, আর তার জ্যাকেটের উল্টো পাশটা ছিল লাল রঙের। তার এই ছোট ভুলের জন্য তাকেও কিডন্যাপারের শিকার হতে হয়। এই খবর শুনে সিএম অনেক রেগে যায়, যার ফলে আধ্যার ওপর অনেক বেশি প্রেসার আসতে থাকে, কারণ এই প্ল্যানটা ওরই ছিল। এদিকে দিব্যাকেও আমরা একইভাবে উল্টো করে ঝুলিয়ে রাখতে দেখি এবং সেখানেও সেই অদ্ভুত মুখোশটা ছিল। এদিকে আধ্যা যেখান থেকে দিব্যাকে কিডন্যাপ করা হয়েছিল সেখানে এসে আশপাশটা ভালোভাবে দেখতে থাকে। হঠাৎ সে একটা শব্দ শুনে সেদিকে কি আছে দেখার জন্য এগিয়ে যায়
সেখানে সে যা দেখে সেটা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে একটা লোক মানুষের শরীর থেকে নাড়ি ভুড়ি বের করে তার ছেলেকে খাওয়াচ্ছে, আর তার ছেলে একটা অদ্ভুত মুখোশ পরেছিল। কিন্তু এই ঘটনাটা ছিল কেরালায় 1999 সালের। এই সময় স্ক্রিনে ভেসে ওঠে ওয়াইল্ড টেল ইজ অ্যাবাউট টু স্টার্ট, অর্থাৎ বন্য গল্প শুরু হতে চলেছে। এখান থেকে নতুন এক পৈশাচিক গল্প শুরু হয়। আধ্যা সেখানে বাচ্চাদের একটি মুখোশ নিয়ে টানাটানি করতে দেখে। এই মুখোশটি দেখে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তখন সে ওই বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করে তার ওই মুখোশ কোথায় পেয়েছে। তখন ওই বাচ্চাগুলো বলে তারা ওখানে খেলতে গিয়ে এটা পেয়েছে। আধ্যা তখন বুঝতে পারে কিডন্যাপার এই মুখোশ পরেই দিব্যাকে কিডন্যাপ করেছে এবং তার কিছু অতীতের স্মৃতি মনে পড়তে থাকে, যেটা থেকে আমরা বুঝতে পারি এই মুখোশের সাথে সে অনেক আগে থেকেই পরিচিত। এই রহস্য উদ্ঘাটন করতে সে অভয়কে নিয়ে কেরালায় আসে। সেখানে এসেই আধ্যা তাদের স্টোর রুম থেকে ওই একই রকমের আরেকটি মুখোশ বের করে এবং অভয়কে বলে, আমি শিওর আমাদের কেসের সাথে এই মুখোশের অবশ্যই কোনো কানেকশন আছে। এই মুখোশকে বাইরে দেখে আধ্যের মা অনেক ভয় পেয়ে যায় এবং সে বলে, এটাকে বাইরে কেন বের করেছিস? এবার অবশ্যই কোনো কিছু খারাপ হবে। অভয় তখন বলে, আপনি এই মুখোশটাকে এত কেন ভয় পাচ্ছেন? আসলে কি হয়েছিল ওই সময়? আধ্যের মা বলতে শুরু করে, এই মুখোশটা নিয়ে আধ্যের বাবা অনেক চিন্তিত ছিল। সব সময় কিছু একটা ভাবতে থাকতো। রাতে ঠিক করে ঘুমোতো না। ওই দিন আধ্যের জন্মদিন ছিল, কিন্তু সেদিনও তিনি ওই মুখোশটা নিয়ে কোথাও যাচ্ছিল। আমি এবং আধ্যা অনেক বলার পরেও তিনি চলে যান। এরপর রাতে কিছু পুলিশ এসে জানায় একটা কেসের ইনকোয়ারি করতে তিনি জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছে না। আজ তোমরা আবার এই মুখোশটাকে বের করেছো, তার মানে হলো অবশ্যই কিছু খারাপ হতে চলেছে। যদি তোর কিছু হয়ে যায়? তখন অভয় তাকে ভরসা দিয়ে বলে, আমি থাকতে আধ্যেয়ার কিছু হবে না। তখন আধ্যা বলে, বাবা যে সত্যিটা খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি, সেই সত্যিটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। এটা বলে তারা তার বাবার বাইক নিয়ে সেই পুলিশ স্টেশনে যায়, যেখানে তার বাবা আগে কাজ করত। তার বাবার সহকর্মীকে এই মুখোশটা দেখিয়ে এর কাহিনী জানতে চায়। তখন তিনি এর কাহিনী বলতে শুরু করেন। তিনি বলেন, আমাদের থানায় একদিন একটা মেয়ের মিসিং কেস আসে। সেটার ব্যাপারে আরো খোঁজ খবর নিতে মেয়েরা যেখান থেকে নিখোঁজ হয়েছে সেখানে আমি আর তোমার বাবা যাই। সেখানে আমাদের অন্য থানার ওসির সাথে দেখা হয়। তার কাছ থেকে আমরা জানতে পারি তিনিও মিসিং কেসের জন্যই এখানে এসেছে এবং একটা কেস বন্ধ হওয়ার আগেই নতুন নতুন কেস আসছে। সব মিলিয়ে 8 জন মেয়ের মিসিং কেস এসেছে। এটা শুনে তোমার বাবার খটকা লাগে এবং তিনি আশেপাশে সব থানায় খোঁজ খবর নেয় এবং জানতে পারে সব থানায় এরকম অনেক মেয়ের মিসিং কেস আসছে যেগুলো এখনো সলভ করা যায়নি। আধ্যেয়ার বাবা এ ব্যাপারে তার সিনিয়রের সাথে কথা বলেন। তিনি বলেন, আশেপাশের সকল থানায় শুধু মিসিং কেস ফাইল হচ্ছে, কিন্তু এর কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। সব মিলিয়ে 40 জন মেয়ে গায়েব হয়েছে এবং এই সব ঘটনাগুলোই ঘটেছে জঙ্গলের আশেপাশে। তাই জনগণকে সাবধান করতে হবে এবং আমাদের জঙ্গলের ভেতর ঢুকতে হবে। এরপর তারা গ্রামবাসীকে সাবধান করে এবং জঙ্গলের ভেতর তল্লাশি করতে থাকে। তাছাড়াও আশেপাশের গ্রামেও তদন্ত চালাতে থাকে, কিন্তু তাতেও কোনো কিছুই থেমে থাকছিল না। তাদের এই পৈশাচিক কর্মকাণ্ড চলতেই থাকে। এরপর ইনকোয়ারি করতে আমি আর তোমার বাবা যখন জঙ্গলের ভেতর ঘুরছিলাম, হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। হঠাৎ তোমার বাবা দেখে একটা ভাঙাচোরা বাড়ি এবং তার সামনে একজন লোক বসে আছে। তখন তিনি চেক করার জন্য সেখানে যান এবং ওই লোকের কাছে পানি খেতে চায়। তখন ওই লোক বলে, আমি চোখে ঠিক করে দেখতে পাই না, আপনি ভেতরে গিয়ে খেয়ে নিন। তখন তিনি ভেতরে যান এবং বোতলে ভরা লাল রঙের কিছু একটা দেখতে পান। এরপর তিনি বাইরে এসে ওই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি একাই এই জঙ্গলে থাকো, তোমার ভয় লাগে না? এখানে তো অনেক ভয়ানক জঙ্গলি জানোয়ার থাকে, আর তাছাড়া তোমাকে তো এখানকার মনে হচ্ছে না। তখন ওই লোকটা বলে, সাহেব,
পেটের ক্ষুধা আমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, আর এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর ভয় লাগে না। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় জঙ্গলে তার কাউকে সন্দেহ হয় কিনা। তখন ওই লোক বলে, আমি নিজেই ঠিক করে কিছু দেখতে পাই না, আমি কাকে সন্দেহ করব সাহেব। এরপর তিনি সেখান থেকে চলে যান। তবে যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তখন ওই লোক বলে, আমার নাম রেড্ডি। এরপর তিনি সেখান থেকে চলে যাওয়ার পর তাকে মারতে না পারার রাগে নিজের কুড়োলটা ছুঁড়ে মারে। এরপর একদিন একটা লোক পুলিশ স্টেশনে একটা মুখোশ নিয়ে আসে। তিনি বলেন, আমি ওই জঙ্গল দিয়ে আসছিলাম, হঠাৎ একটা লোককে এটা পরে থাকতে দেখি। আমাকে দেখে ওই লোকটা ছুটে পালিয়ে যায়, কিন্তু তার পালানোর সময় এটা তার মুখ থেকে খুলে পড়ে যায়। এটা দেখতে অনেক অদ্ভুত, তাই এটা আমি এখানে নিয়ে এলাম। এরপর তোমার বাবা তাকে জিজ্ঞাসা করে যে পালিয়েছে তাকে দেখতে কেমন ছিল। তখন ওই লোকটা বলে, তার মুখ তো আমি দেখিনি স্যার, কিন্তু তার চুল সাদা এবং অনেক ঘন ছিল। এরপর আমরা ওই মুখোশটাকে ফরেন্সিকে পাঠাই এবং এটা পরীক্ষা করার পর জানতে পারি ওই মুখোশটা কমসে কম 100 বছরের পুরনো এবং ওই মুখোশে অনেকগুলো ব্লাড স্যাম্পল এবং প্রায় 45-এর থেকেও বেশি ডিএনএ স্যাম্পল রয়েছে এবং এই সবগুলো স্যাম্পল যেসব মেয়েরা গায়েব হয়েছে তাদের সাথে মিলে যায়। এটা দেখার পর ডিপার্টমেন্টের সবাই চমকে যায়। এরপর আমরা একটা বই পাই যেটার নাম ছিল হিডিম্বা এবং ওটার উপরেও ঠিক ওই মুখোশটার মতোই একটা চিহ্ন আঁকা ছিল, কিন্তু সমস্যা হলো ওই বইটা লেখা ছিল সংস্কৃত ভাষায়, তেমন কেউ এটা পড়তে পারছিল না। এজন্য ওই বইয়ের লেখকের নাম বের করে তার সাথে দেখা করতে চলে যান তোমার বাবা। তিনি সেখানে গিয়ে হিডিম্বা এবং এই মুখোশ সম্পর্কে জানতে চান। এরপর ওই প্রফেসর এই সম্পর্কে বলতে শুরু করেন। তিনি বলেন, এটা অনেক বছরের পুরনো কাহিনী, যদিও এখন এগুলো ইতিহাস হয়ে গেছে। আমাদের পৃথিবীতে অনেক প্রজাতির আদিবাসী মানুষ বাস করত, ঠিক তেমনি এক প্রজাতির মানুষ ছিল হিডিম্বা। তারা ছিল অনেক ভয়ঙ্কর এবং তাদের প্রধানের মুখে একটা ভয়ঙ্কর মুখোশ থাকত। 1857 সালের সংগ্রামে ব্রিটিশ সাম্রাজ্য তাদের অনেক সিপাহী হারায়, আর এই ব্যাপারটা ব্রিটিশ জেনারেল মেনে নিতে পারে না। তখন তিনি তার কয়েদিদের ভয় দেখানোর জন্য একটা বড় জেল নির্মাণ করে। এই জেলের নাম দেন আন্দামান সেলুলার জেল। এই জেলে কয়েদিদের ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হতো। এই জেলের নাম শুনলেও কয়েদিরা ভয়ে কেঁপে উঠত। ইংরেজদের জুলুম এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে জেলে কয়েদিদের রাখার জন্য জায়গা কম পড়ছিল। তখন ইংরেজরা কয়েদিদের হিডিম্বা আইল্যান্ডে রেখে আসতে শুরু করলো, যেখানে থাকতো নরমাংস খেকো হিডিম্বা আদিবাসী, আর তারা এই কয়েদিদের মেরে ছিঁড়ে খেয়ে ফেলতো। এভাবেই দিন চলতে থাকে এবং দিন দিন তাদের নরমাংসের প্রতি লোভ আরো বাড়তে থাকে। 1947 সালের 15ই আগস্ট ভারত ইংরেজ মুক্ত হওয়ার পর এখানকার ছোট বড় জমিদাররা তাদের বাড়তি ধন সম্পত্তি সরকারকে না দিয়ে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় এবং তারা এমন একটা আইল্যান্ড খুঁজছিল যেখানে তারা এগুলো লুকিয়ে রাখতে পারে। তখন তারা এই হিডিম্বা আইল্যান্ডের সন্ধান পায় এবং সেখানে থাকা হিডিম্বা আদিবাসীদের সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন তারা সেখান থেকে পালিয়ে অন্য একটি জায়গায় আসে এবং সেখানে তারা একটি মহিলাকে দেখতে পায়। ওই মহিলাকে দেখেই তাদের ক্ষুধা আবার জেগে ওঠে। এরপর তারা ওই মহিলাকে মেরে খেতে শুরু করে, আর এই ঘটনা ওই গ্রামের একজন দেখে ফেলে। তখন সে গ্রামের বাকি লোকদের ডেকে নিয়ে আসে। গ্রামের সকলে মিলে তখন তাদের ধরে গাছের সাথে বেঁধে ফেলে এবং জ্যান্ত পুড়িয়ে মারে। আর এভাবেই হিডিম্বা জাতির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই মুখোশ আবার ফিরে আসা, যেটা শুধুমাত্র ওই জাতির কাছেই ছিল, তার মানে ওই জাতির মধ্যে একজন বেঁচে গিয়েছিল। এটা শুনে আথিয়ার বাবা তার সহকর্মীকে ফোন করে জানায়, আমাদের সন্দেহ একদম সঠিক, ওই অন্ধ লোকই আসলে খুনি। ও মেয়েদের কিডন্যাপ করে ওদের খেয়ে ফেলেছে। আমি ওকে ধরতে এদিক দিয়ে যাচ্ছি, তোমরা ফোর্স নিয়ে তাড়াতাড়ি চলে এসো। তারা ফোর্স নিয়ে সেখানে পৌঁছানোর আগেই আথিয়ার বাবা সেখানে পৌঁছে যায় এবং ওই অন্ধ লোককে খুঁজতে খুঁজতে ওর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে তাকে না পেয়ে
আবার বাইরে এসে চারিদিকে খুঁজতে থাকে। হঠাৎ করে ওই লোকটি পেছন থেকে কুড়ুল দিয়ে তার উপর আক্রমণ করে এবং নৃশংসভাবে তাকে কোপাতে থাকে এবং কুড়ুলের গায়ে লেগে থাকা রক্ত এবং মাংস খেতে শুরু করে। এদিকে যন্ত্রণায় আধ্যার বাবা আর দাঁড়িয়ে থাকতে পারে না। তখনই অন্ধ লোকটি ভয়ঙ্করভাবে তার কাছে আসে এবং কামড়ে তার শরীরের মাংস তুলে খেতে শুরু করে। জীবন বাঁচানোর জন্য তিনি পাশ থেকে একটি পাথর তুলতে গেলে ওই লোকটি তার হাতে সমানে কোপাতে শুরু করে, কিন্তু তিনি হার মানে না। এই আহত অবস্থায়ও গুলি করে ওই লোকটাকে মেরে ফেলে এবং তিনিও এই ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানেই মারা যান। সব কথা শুনে আধ্যা তার বাবার জন্য কাঁদতে শুরু করে। এরপর তারা সেই সময়ের ইনভেস্টিগেট করার ফাইলগুলো দেখতে থাকে। তারা দেখে ওই সময় যে মেয়েগুলো গায়েব হয়েছিল তাদের মধ্যেও সবাই লাল রঙের কিছু না কিছু পরেছিল। তখন অভয় বলে, যদি রেড্ডি একা হয় আর ওর আপন কেউ না থাকে তাহলে হায়দ্রাবাদে কে আছে? তখন তারা দুজন ওই বইয়ের রাইটার প্রফেসর জয়কান্তর সাথে দেখা করতে আসে। প্রফেসর তখন বলে, তোমার বাবা এখান থেকে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করেননি। তখন আমি খোঁজ নেওয়ার জন্য ডিপার্টমেন্টে ফোন দিয়ে জানতে পারি এক হিডিম্বাকে মারতে গিয়ে তিনি নিজেও শহীদ হয়েছেন। তখন সবাই মেনে নিয়েছিল যে ওই হিডিম্বা মারা যাওয়ার সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। তাই আমি ওই নরখাদক প্রজাতির শেষ মানুষটিকে খোঁজার জন্য রেড্ডির ব্যাপারে সকল তথ্য সংগ্রহ করতে শুরু করি। তখন জানতে পারি এক গ্রামে মাংসের দোকানের পাশে একটা অদ্ভুত লোক বসে থাকতো। তখন ওই মাংসের দোকানের মালিক তাকে তার দোকানে কাজ দেয়। তখন থেকে তার কাজ করা শুরু হয়। সে গ্রাম থেকে অনেক দূরে থাকতো এবং লোকের সাথে খুব একটা কথা বলতো না, কিন্তু সে তার কাজটা অনেক মনোযোগ দিয়ে করত। তার এই সততা এবং কাজের প্রতি মনোযোগ দেখে ওই দোকানের মালিক তার গ্রামেরই এক মেয়ের সাথে তাকে বিয়ে দেয়। বিয়ের পর সে তার স্ত্রীর সাথে খুবই সুখে দিন কাটাচ্ছিল। 1 বছর পর তার একটা ছেলে হয়, কিন্তু কিছু সময় পর তার স্ত্রী এক অজানা রোগে মারা যায়। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, এজন্য সবসময় সে তার স্ত্রীর কথাই ভাবত এবং কান্না করত। দীর্ঘদিন এমনভাবে কান্না করার ফলে তার চোখে সমস্যা দেখা দেয়। সে একটা রং ছাড়া কোনো রং চিনতে পারত না। ডাক্তারের কাছ থেকে সে জানতে পারে অপারেশন করেও কোনো লাভ হবে না। একদিকে তো তার স্ত্রী মারা গেছিল, আবার অন্যদিকে তার দেখতে অসুবিধা হচ্ছিল। সবকিছু মিলিয়ে তার জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই কারণে সে তার ছেলেকে নিয়ে ওই গ্রাম থেকে অন্য কোথাও চলে যায় এবং এরপর থেকে প্রতি বছর সে তার গ্রাম পরিবর্তন করত এবং যখনই সে গ্রাম পরিবর্তন করত ওই গ্রাম থেকে কিছু মেয়ে নিখোঁজ হয়ে যেত। এরপর আমি ওর ছেলে সম্পর্কে খোঁজ নেই। তখন জানতে পারি ওর ছেলে মিশনারি স্কুলে পড়াশোনা করে। আমি যখন ওর স্কুলে খোঁজ নিতে যাই তখন স্কুলের ফাদার আমাকে বলে ওই ছেলে এখানেই পড়তো এবং মাসে 2 বার তার বাবার সাথে দেখা করতে কোথাও যেত। কিন্তু যখন তার বাবা মারা গেল তারপর সে পড়াশোনা ছেড়ে কোথাও পালিয়ে যায়। ওনার কাছ থেকে সবকিছু শোনার পর অভয় এবং আধ্যা সেখান থেকে চলে যায়। এদিকে হসপিটালে বইয়ার জ্ঞান ফিরে আসে। তখন হসপিটালের মালিক এবং তাকে পাহারায় রাখা পুলিশ মিলে তাকে পালাতে সাহায্য করে। এদিকে আধ্যা তার ডক্টরের কাছ থেকে জানতে পারে যদি বাবার এই রোগ থাকে তাহলে ছেলেরও এই রোগ হওয়ার চান্স অনেক বেশি। বইয়া হসপিটাল থেকে এসেই একজনকে খুব নির্দয়ভাবে মারতে থাকে। এদিকে আধ্যা অভয়কে বলে, প্রফেসর আমাদের যা কিছু বলেছে এবং ডক্টর যে তথ্য দিয়েছে সবকিছু বইয়ার সাথে মিলে যাচ্ছে, কারণ ওর কাছে আমরা যত মেয়েদের পেয়েছিলাম সবাই লাল কাপড় পরেছিল। আমার মনে হয় বইয়াই ওই জাতির শেষ বংশধর। এটা বলতে বলতেই আধ্যার কাছে ফোন আসে এবং সে জানতে পারে বইয়া হসপিটাল থেকে পালিয়ে গেছে। এটা শুনে অভয় বলে ও পালায়নি, পালাতে দেওয়া হয়েছে। এই কথা শেষ হতে না হতেই একদল জঙ্গলি মানুষ তাদের উপর হামলা করে, কিন্তু অভয় তাদেরকে মেরে তাদের হাড্ডি মাংস এক করে দেয়। এরপর অভয় আধ্যাকে বলে ওই ছেলে কোন স্কুলে পড়েছে, কোন গ্রামে থেকেছে সবকিছুর খোঁজ নাও।
বইয়াই ওই হিডিম্বা জাতির শেষ বংশধর এটার বায়োলজিক্যাল প্রমাণ নিয়ে আসো। এরপর আমরা এই দুই কাহিনী শেষ করে দেব। এরপর অভয় হায়দ্রাবাদ ফিরে আসে এবং আধ্যা সব ডিটেলস নিয়ে আসতে সেই স্কুলে যায় এবং 25 বছর আগের মিশনারি স্কুলের স্টুডেন্টদের রেকর্ড চেক করতে থাকে। এদিকে অভয়কে তার সহকর্মী ফোন দিয়ে বইয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারে বলে। তখন অভয় বলে, মানুষ যত দূরই পালাক শেষ পর্যন্ত তাকে মাটিতেই মিশতে হয়। ওর শরীরে ট্র্যাকার লাগানো আছে, তুমি চিন্তা করো না। এরপর আমরা আগের কিছু দৃশ্য দেখতে পাই যেখানে অভয় আগে থেকেই বইয়ার শরীরের ভেতর ট্র্যাকার ঢুকিয়ে দিয়েছিল। এরপর অভয় বইয়ার লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছায় এবং বলে, তুই যদি আর কিছুদিন কোমায় থাকতি তাহলে হয়তো আরো কিছুদিন বেশি বাঁচতে পারতি। এটা বলেই সে সেখানে মারণ তাণ্ডব চালায়। এদিকে আধ্যা অবশেষে সেই ফাইলটা পায়, কিন্তু সব থেকে বড় ঝটকা তার এখানেই লাগে। সে ফাইলের রেকর্ড থেকে বুঝতে পারে নরখাদক জাতির শেষ বংশধর বয়া নয়, বরং অভয়, যাকে সে এতদিন ভালোবেসেছে। তার আসল সত্যি জানার পর আধ্যা কাঁদতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই কিভাবে সে প্রত্যেকটা মেয়েকে ধরে এনেছে এবং তাদের রক্ত খেয়ে পিপাসা মিটিয়েছে। এরপর আধ্যা লুকিয়ে তার বাড়িতে আসে, কিন্তু বাড়িতে না থাকা সত্ত্বেও অভয় সবকিছু দেখছিল। আধ্যা সেখানে গিয়ে একটি সিক্রেট রুম খুঁজে পায় এবং দেখে সেখানে দিব্যার মৃতদেহ ঝুলছে। সে দৌড়ে গিয়ে দিব্যার মৃতদেহকে নিচে নামায়। ঠিক ওই সময় অভয় সেখানে চলে আসে। আধ্যা তখন তার দিকে বন্দুক তাক করে এবং বলে, তুমি এখানেই থেমে যাও, তুমি ধরা পড়ে গেছো। কিন্তু অভয় তার হাত থেকে পিস্তল কেড়ে নেয় এবং বলে, ভয় লাগছে? এখন তো এখান থেকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনই বাইরে যেতে পারবে। এই কথার মাঝে আধ্যা দেখে অভয় বয়াকেও সেখানে আটকে রেখেছে। এটা দেখে সে অনেক রেগে যায় এবং বলে, অভয়, তুমি যাদের মেরে খেয়েছো সেটা তোমার কাছে শুধুমাত্র খাবার হতে পারে, কিন্তু আসলে সেটা অপরাধ। তোমার মতো লোকের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অভয় তখন বলে, অবশ্যই আছে, আর তোমরাই সেটা দিয়েছো। প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে, আর এটাই প্রকৃতির নিয়ম। হিডিম্বারা তাদের আইল্যান্ডে থাকতো, সেখান থেকে মানুষের লোভই তো তাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ক্ষুধা আছে। এরা যা করছে সেটা আরো উন্নত জীবন পাওয়ার জন্য, আর আমি যেটা করছি সেটা শুধুমাত্র বেঁচে থাকার জন্য। ছোটবেলায় আমার মা মারা গেছে আধ্যা, আর তখন থেকে আমি ক্ষুধায় কষ্ট পেয়েছি। আমাকে ক্ষুধায় কষ্ট পেতে দেখে আমার বাবা অনেক কষ্ট পেত। ছোটবেলায় আমাকে দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করেছে আমার বাবা, কিন্তু আমার দুধ খেতে ইচ্ছা করতো না। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আমার বাবার হাত কেটে গিয়েছিল, আর আমি ওই কাটা আঙ্গুল থেকে রক্ত চুষে খাচ্ছিলাম। এটা দেখে আমার বাবার তার অতীত জীবনের কথা মনে পড়ে যায়। এরপরে তার ভেতর নরখাদক জেগে ওঠে এবং প্রতি রাতে মহিলাদের মেরে তাদের রক্ত আমাকে এনে দিত এবং আমাকে শিখিয়ে দেয় কিভাবে শিকার করতে হয়। বাঘ যখন হরিণকে শিকার করে তখন আমাদের তা ভুল মনে হয় না। এখানে মেরে খেলে সেটা অন্যায়, কিন্তু এটাই যদি জঙ্গলে করা হয় তাহলে সেটা স্বাভাবিক, সেটার জন্য কোনো কেস হয় না। আধ্যা তখন বলে, এতগুলো মেয়েকে তুমি মেরেছ, আর দিব্যা, ও তো তোমার সাথে কাজ করত, তোমার একটুও দয়া হলো না ওর জন্য? এটা শুনে অভয়ের ভেতরের নরখাদক জেগে ওঠে। পশুর মতো সে এসে আধ্যার গলা চেপে ধরে। আধ্যা তখন বাঁচার জন্য লাইট দিয়ে অভয়ের মাথায় মারে। এতে সে আরো রেগে যায় এবং ভয়ঙ্করভাবে তার দিকে এগিয়ে আসতে থাকে। তখন আধ্যা ফোনের ক্যামেরা অন করে তার চোখের দিকে ফ্ল্যাশ করতে থাকে। এতে অভয় পিছিয়ে যায় এবং এই সুযোগে আধ্যা একটা চেয়ার তুলে অভয়কে মারে, কিন্তু এতে তার কিছুই হয় না, বরং উল্টো খুবই পৈশাচিকভাবে আধ্যার গালে লেগে থাকা রক্ত চেটে খেতে থাকে। কিন্তু হঠাৎ করেই অভয়ের আধ্যার সাথে কাটানো কিছু মুহূর্ত মনে পড়ে যায়। তখন সে সজ্ঞানে ফিরে আসে। অভয় তখন বলে, সাপ যখন ফনা তোলে তখন সামনে কে আছে সেটা দেখে না। আমিও ঠিক সেরকমই, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি,
তাই তোমার কোনো ক্ষতি করে ফেলবো এই ভয়ে আমি তোমার কাছ থেকে দূরে সরে এসেছিলাম। তোমার কাছ থেকে যতটা দূরে যাচ্ছিলাম ঠিক ততটাই নরকের কাছে চলে আসছিলাম। যখন আমি এটা ভাবছিলাম যে এই নরক থেকে কি করে বের হব, ঠিক তখনই তুমি এই কেসে চলে আসলে। তুমি যেন সব ক্লু ঠিকঠাক পাও সেই জন্য আমি সব কিছু লিখে রাখতাম। আমি সমাজে বাস করা মানুষ, কিন্তু খারাপ লোকেদের জন্য জানোয়ার। আমাকে সাহায্য করো আধ্যা, তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। এদিকে আমরা দেখতে পাই পুলিশও সেখানে চলে এসেছে। এরপর শুধু একটা গুলির শব্দ আমরা শুনতে পাই। অর্থাৎ এখানেই হিডিম্বা প্রজাতির গল্প শেষ।